ছোট নাই বড় নাই চুলে ধরে টানে লাত্তি উষ্টা দেয়, তার আমি অনেক আঘাত করতাম, এমন ভাবে আঘাত করতাম মানে আমারও অনেক জিদ ছিল, আমিও তো হারাইলাম আমার ছেলেটাও হারানো গেল। এই 5,000 টাকা ঢাকা শহরের কারো কারো এক বেলার খাবার। আপনি এখন মনে করেন না যে আপনার ছেলেটার সাথে আপনার এই আচরণগুলো করা ঠিক হয় নাই? কাকে খুঁজবো আমরা আজকে? ওনার পরিবারকে খুঁজবো নাকি ওনার সন্তানকে খুঁজবো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের মতো সেই দোয়া। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা সকার, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আপন ঠিকানায় মূলত নিজের ঠিকানায়, নিজ পরিবারে, নিজ বাবা মায়ের কাছে, শিকড়ের কাছে ফেরেন হারিয়ে যাওয়া সন্তানেরা। নতুন করে বলার কিছু নেই, অনুষ্ঠান বিগত প্রায় 5 বছর ধরে আমরা এই অনুষ্ঠান নিয়ে কাজ করছি। আপনাদের দোয়াতে শত শত ছেলে মেয়েদেরকে আমরা তাদের পরিবারে ফেরানোর সক্ষম হয়েছি বলে আমরা বলবো। আল্লাহ আমাদেরকে দিয়ে এত সুন্দর, এত চমৎকার একটা কাজ করিয়েছেন, সেজন্য সবসময় তার কাছে আমরা বলি আলহামদুলিল্লাহ এবং শুকরগুজার করি। তো এই ধারাবাহিকতা চলছে এখন এবং কবে শেষ হবে আমরা জানি না। মাঝখানে এরকম হয়েছিল যে আমরা বলেছিলাম আপনাদেরকে যে আপন ঠিকানায় বেসিক ভিডিওর সংখ্যা কমে আসছে, আবার হুট করে দেখছি আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ কেন বললাম জানি না, মানে সর্বাবস্থায় তো আলহামদুলিল্লাহ বলতে হয়, সে কারণেই বলা। তো এটার সংখ্যা আবার বেড়ে গেছে। তো আমি এক পর্যায়ে ধারণা করেছিলাম সংখ্যা যেহেতু কমে এসছে তার মানে এটা বোধহয় শেষ হয়ে গেছে। বিষয়টা আসলে এরকম না। তো কবে শেষ হবে, কিভাবে শেষ হবে জানি না। এই আপন ঠিকানার যে বেসিক ভিডিও নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেটা তো 800 ক্রস করে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এটা 1000 ক্রস করে যাবে। এটা কতজন আছে? মাঝখানে কিছুদিন আগে একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, সে বলল যে ভাইয়া এত লোক বাংলাদেশে হারিয়েছে। আমি তাকে বললাম সংখ্যা আরও বেশি। কেন বেশি? আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা তো কিছু না কিছু মনে রাখতে পেরেছেন এরকম, কিন্তু কিছু মনে রাখতে পারেন নাই, ছোটবেলায় হারিয়েছেন, এরকম সংখ্যা তো আরও অনেক, শত শত হাজার হাজার। এবং এখনো কি এগুলো বন্ধ হয়েছে? বাচ্চা হারিয়ে যাওয়া বন্ধ হয়নি, এখনো বাচ্চারা হারায়, এখনো হারাচ্ছে, প্রতিনিয়ত হারাচ্ছে। বিভিন্ন আশ্রমগুলোতে গিয়ে আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন যে প্রতিনিয়ত একটা দুটো বাচ্চা সেখানে আসছে। আমরা এই ডিজিটাইজেশনের যুগে, ডিজিটাল যুগে যদি এই সমস্যাগুলোর সমাধান করতে না পারি তাহলে এটা খুব দুঃখের। কারণ এই অনুষ্ঠান তো তাহলে আর শেষ হবে না কোনোদিনও। আমার জীবন দশায় আমি যদি বলি যে আমি শেষ করে যাব, কিন্তু ঘটনা যদি চূড়ান্তভাবে প্রতিনিয়ত ঘটতেই থাকে, তাহলে তো এটা শেষ হবে না, এটা চলতেই থাকবে, ধারাবাহিক পরিক্রমা। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং আমাদের বাচ্চারা নিরাপদে থাকুক, আমাদের কাছে থাকুক, সবসময় সেই প্রত্যাশা। তো আজকে যে বোনটি রয়েছে, চলুন তাকে আমরা একটু জানার চেষ্টা করি। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার 09639887777। আপনার নাম কি? রুজিনা। রুজিনা। জি। আপনি ব্র্যাকেটে দুঃখিনী কেন লিখছেন? আমার দুঃখিনী, আমার মা বাবা আমাকে দুঃখিনী করে ডাকতো। আচ্ছা, দুঃখিনী বলে ডাকতো আপনার বাপ মা? জি। ওকে, রোজিনা আক্তার দুঃখিনী। পিতার নাম কি? জামালউদ্দিন। জামালউদ্দিন। মায়ের নাম? রাশিদা বেগম। রাশিদা। একটু জোরে কথা বলতে হবে, হ্যাঁ। বড় বোনের নাম? জামিনা। জামিনা। দাদার নাম? মিরাজ আলী। মিরাজ আলী। চাচার নাম? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। ফুপুর নাম? ফুপুর নাম মালেসা না মালেকা, সেটা হয় না, কিন্তু মালেসাই মানে। সৎ ভাই আছে দুইজন, বলেন নাম বলেন। লালচান আর রুকসান লাবণী। লাবণী হচ্ছে সৎ বোনের নাম। হ্যাঁ। আপনার তো গ্রামের নাম মনে আছে। জি। গ্রামের নাম কি? গালাগাঁও। গালাগাঁও। ফুলপুর। জি। এটা কি? ফুলপুর তারাকান্দা। ফুলপুর তারাকান্দা। জি। গালাগাঁও, ফুলপুর, তারাকান্দা। জি। বাড়ির পাশে গুচ্ছগ্রাম আছে, কাচারি। হ্যাঁ। কিন্তু কোন জেলা এটা আপনি জানেন না? না। আচ্ছা, এই জন্যই যেতে পারেন না এই বাড়িতে। তো রোজিনা আক্তার দুঃখিনী, আপনার চাচার নাম শাহাবুদ্দিন বলছেন, হ্যাঁ। বলেন তো কি হয়েছে, ঘটনা কি একবারে প্রথম থেকে বলেন। আমার ফুপু আমাকে কাজে দিছিল এক বাসায়। ফুপু? হ্যাঁ, আমার আপন ফুপু কাজে দিছিল। আচ্ছা। পরে ওই বাসায় কাজে দিছিল, পরে আমরা দুই বোনে এক বাসায় ছিলাম। আমার বোন ছিল তার বড় বোনের বাসায়, হ্যাঁ। আমি ছিলাম তার ছোট বোনের বাসায়। আচ্ছা। পরে তার ছোট বোনে ওই তার বড় বোনের বাসায় বেড়াইতে গেছিল। পরে বেড়াইতে যাওয়ার পরে পরে আমার বড় বোনে অনেক কান্দাকুটি করতেছে। আমার বড় বোনকে তা ওই বাসার মানুষ সবাই অত্যাচার করে, ছোট নাই বড় নাই চুলে ধরে টানে লাত্তি উষ্টা দেয়। পরে এগুলো বলতেছে, আমিও কান্দা করতেছি। মানে কতক্ষণ লাগা ওইখানে ছিলাম। থাকার পরে আমার বড় বোনের সাথে আমি এক রুমে গেছি, আমার বড় বোনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে, কয় আমার জামা পরা ছিল একটা, লাল একটা জামা পরা ছিল। পরে আমার বোনে বলতেছে, কই জামাটা না অনেক, আমার বোন আবার আমাকে রুজিনা করে রাখতো। পরে আমার বোনে বলতেছে, কই জামাটা অনেক সুন্দর, রুজিনা আমাকে খুলে দিয়ে পাল্লাইটা। পরে না আমার বড় বোনকে আমি জামাটা খুলে আমার বড় বোনকে আমি দিয়ে দিছি, আর আমার বড় বোনের জামাটা আমাকে দিয়ে দিছে। পরে ওইখান থেকে পরে কোন রাত্রি ছিলাম না গেছিলাম না সেটা মনে নাই। পরে আমি আবার চলে আসছি, ওই তাদের সাথে চলে আসছি যাদের পাশে ছিলাম। চলে আসার পরে ওইখানে কয় মাস ছিলাম, থাকার পরে পরে ওইখান থেকে আমার মা বাবার কাছে আমি
আসছি, কার সাথে আসছি আমি নিজেও বলতে পারবো না কার সাথে আমি আসছি। যে আসার পরে পরে বাসায় আমার সৎ মা ছিল, পরে আমার সৎ মা যেন আমাকে কি বলেছিল আমি জানি না। পরে এক মহিলা ছিল মেসে, আবার রান্না বাড়া করে, মেস করে। ওই মেসে রান্না বাড়া করার পরে মহিলাটা আবার দেখছে আমার সৎ মা আমার সাথে মনে মন করতেছে। করার পরে মহিলাটা বলতেছে, তুমি কি এক বাসায় কাজ দিব, তুমি করবে? আমি কে হ্যাঁ করবো। পরে ওই বাসাটা আমাকে নিয়ে দিচ্ছে। নিয়ে যাওয়ার পরে আমার ওইখানে কয়দিন জানি 4-5 দিন হয়তো ছিলাম। থাকার পর আমার মা বাবা হলো আবার খোঁজ খবর নিতেছিল ওই মহিলার কাছ থেকে। পরে আমি আবার মা বাবার কাছে যাই নাই, যদি আমার বাবা আমাকে আবার পিটায়, এই কারণে যাই নাই ভয়ে। পরে মহিলা আবার আমাকে নিয়ে, তার আত্মীয় স্বজন থাকতো কাঁঠাল বাগান, ওইখানে নিয়ে দিয়েছিল। ওইখান থেকে থাকা পরে তারা বদলি হয়ে গেছে, পরে গাজীপুর চলে আসছিল। এমনি এমনি বাসায় বড় হয়ে হইলাম। তো আপনি হারালেন কিভাবে তাহলে? আপনাকে তো বাসা থেকে নিয়েই আসছে। বাসার থেকে নিয়ে আসছে, তার আত্মীয় স্বজনের কাছে দিছিল আমাকে। তো এই মহিলা কোথায় থাকে আপনি জানেন না? না, মহিলা কোথায় থাকে আত্মীয় স্বজনরা জানা নাই মহিলা কোথায়? না, এটা কোনো কথা? ওই মহিলাই তার আত্মীয় স্বজনের কাছে দিছে। দেওয়ার পরে পরে আত্মীয় আবার বাসায় আমাকে দিছিল টাকা পয়সা, তারাই আবার খাইছে। পরে কত বছর ধরে চলতেছে এগুলা? এরা অনেক বছরই, আমি বলতে অনেক বছর। আপনি পিছন দিকে যেতে পারেন কিনা, মানে যে বাসায় দিছে সেখানে কে আপনারে দিল, তারপরে তারে জিগায়া এরকম করে করে মহিলারে বের করা যায় না যারা নিয়ে আসছে আপনার বাসা থেকে? আমি এগুলা বলতে পারবো না। আপনি অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? ওই যে আমার একটা ভাবি আছে, তাদের বাসায় কাজ করি। আচ্ছা। ওই ভাবিটাই আমাকে ওই চ্যানেল গুলো দেখাইছে, দেখানোর পরে পরে বলছে। পরে এতটা আমি ভরসা দিই নাই। পরে আরেকটা মহিলা আছে, ওই মহিলাটা বলতেছে ইনশাল্লাহ তোমার সাথে আমিও যাবো, তুমি ভয় পাইও না। পরে মহিলাটার সাথে চলে আসছি দুজনে। ভয় পাওয়ার কি আছে? এখানে আসলে তো ভয় পাওয়ার কিছু নাই। আপনার স্বামী কি করে? স্বামীর আগের বউ আছে, ওই ফ্যামিলি নিয়ে থাকে। আপনি একা থাকেন? আমি একা থাকি, বাসা বাড়িতে কাজ করি। বাচ্চা কাচ্চা আছে আপনার? হ্যাঁ, বাচ্চা একটার 3 বছর, একটার 8 বছর। ওই বড় মেয়েটা মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ নিচে শনিবারেতে। এগুলো আলহামদুলিল্লাহ। রেখে বাসায় কাজ করে আমি পালি। আর ছোট জন? আর ছোটটারে বাসায় রেখা যাই, বাসায় রেখা সবাইকে বলে আসি দেখা রাখার জন্য। এটাও তো ভয়ঙ্কর, বিপজ্জনক। ভয়ঙ্কর তো, যে 2-3 দিন হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা বাচ্চা। পরে আমি টয়লেটে আবার কাপড় ধুইতেছি, পরে এমন ভাবে শব্দ হয়েছে, আমার বাচ্চা, মানে আমি তো জানি না যে আমার বাচ্চা, যে ওইখানে তার বাবা নিয়ে গেছে, ওইটা আমার খেয়াল আসতেছে না। পরে আসা দেখি অন্য পাশের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় অনেক আঘাত খেয়েছে, সদর হাসপাতালে নিয়ে আসছে। তো বাবার কাছে রাখা যায় না বাচ্চাটা? বাবার কাছে, বাবা গাড়ি চালায়, বাবার কাছে রাখা যায় না, বাবা সারাদিন বাসায় থাকে না। তো 3 বছরের বাচ্চাকে আপনি যে বাসায় রাখেন, এই মানুষজনের কাছে কোন সময় না কোন বিপদ হয়ে যায়। তো আপনার গল্প হয়ে যাবে আবার তাহলে। আল্লাহ মাফ করুক। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। পেটের দায়ে কিছু করার নাই। কয় বাসায় কাজ করেন? আগে তো 4-5 বছর কাজ করতাম, পরে জানে কুলায় না, ঠিক মতন খাওয়ান খাইতে। কয় টাকা ইনকাম করেন এই 4-5 বাসায় বা 2-3 বাসায় কাজ করে? 5,000 টাকার মতন। 5,000 টাকা দিয়ে আপনার চলে? কিভাবে চলবে? ঘর ভাড়া 2,500 টাকা চলে যায়, মাইয়ার মাদ্রাসা 2,000 টাকা যায়। তাকে 400 টাকা চলে কিভাবে তাহলে? তারপরে ওই যে বাসাতে আমি থাকি, ওই বাসার ভাইয়াটা অনেক হেল্প করে আমাকে। ওই ভাইয়াটা তোমার হেল্প না করতো তাহলে আমি তো মনে হয় চলতেই পারলাম না হলে। আচ্ছা, 5,000 টাকা। এই 5,000 টাকা ঢাকা শহরের কারো এক বেলার খাবার। এখন তো যে জিনিসের দাম, মানে ঠিক মতন আনাজ কিনাও খাইতে পারি না। এখন তো বর্তমানে বাসা বাড়ি নাই। আমার অসুস্থ ছিলাম, আমি ঘরে অনেকদিন লাগাত অসুস্থ ছিলাম, বলে পরে বাসা বাড়ি ছুটে গেছে, কাজে বাসা ছুটে। স্বামী থাকে না আপনার সঙ্গে? কেন থাকে না? স্বামী থাকে না, অনেক আছে, ইতিহাস আছে। থাক, দরকার নেই ইতিহাসের। এই কারণে থাকা হয় না। এখানে আমি বাচ্চাগুলো নিয়ে আমি থাকি। 2টা মেয়ে আপনার না? 2টা মেয়ে। তেরা তো বাবাকে মিস করে না? বাবা আবার আসে, এতদিন আবার আসে নাই বাবা, আবার 2 বছর ধরে তো আমাদের কাছে নাই। তারপরে বাবা মাঝে মাঝে হঠাৎ আসার পরে বাবা দুটার বাচ্চা তার বাবার জন্য পাগল। হ্যাঁ, মেয়েরা বাবার জন্য একটু পাগল। দুনো বাচ্চাই। ওই বাচ্চাটাও পাগলি বাচ্চা, বাবা আসলে রাইখা যাইতে পারে না, অনেক কান্দাকুটি করে। পরে মাঝে মাঝে আবার নিয়ে চলে যায় বাসায়, পরে আবার কিছুক্ষণ রাইখা পরে আবার দিয়ে যায়। আমিও তো হারাইলাম, আমার ছেলেটাও হারানো গেল। ছেলে হারানো গেছে মানে? এটার মধ্যে ছবি আছে আমার ছেলের। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার 1 বছরের মাথায় আমার ওই ছেলেটা হয়েছে। ওই ছেলেটা হওয়ার পরে ছেলেটার মানে আমরা অনেক মিস করছি, মানে আমরা এতটা বুঝতে পারি। কোনটা আপনার ছেলে? হ্যাঁ, ওই পাশেরটা। এটা? জি। এই হলুদ জামা পরে আছে যেটা? হ্যাঁ, হলুদ গেঞ্জি পরাটা। কি করছে এই ছেলে? কিভাবে হয়েছে? ওই ছেলেটা মানে গাড়ি ঘোড়া নেশা ছিল তার।
যে কোনো গাড়ি দেখলে গাড়ি চিন্তা করছেন অবস্থা, মাও হারানো গেছে, ছেলেও এই যে এইটা এও হারাই গেছে, এরও। হ্যাঁ, কি হয়েছে বলেন তো, ঘটনা বলেন। ওই ছেলেটা হারানো গেছে পরে ছেলে কেমনে হারাইছে আপনার ছেলে? আমার ছেলে হারানো হয়েছে ওই যে সিএনজি গাড়িগুলা, সিএনজি গাড়ি, টেম্পো গাড়ি, মানে অটো গাড়ি, মানে যে গাড়ি পাইতো সে গাড়ির মধ্যে উঠতো, ওইটা চলে যেত, কোনো কোথায় যাচ্ছে সে বলতে পারতো না। পরে এমন সময় চলতে গাড়ি থেকে পড়া তার হাত পাও চিল্লাও গেছে অনেক সময়। পরে আসছে, পরে আসে দেখি হাত পাও সব ছিলা। পরে আমি বললাম এমন কি হয়েছে, পরে বললো গাড়ি থেকে লাফ দিছে। মানে এমন করে অনেকবার দুর্ঘটনা তার ওর বয়স কত? এর যখন হারানো হয়েছে 8.5 বছর ছিল। 8.5? হ্যাঁ। তো সবই জানে, বাপ মায়ের নামটা না, একটু আলা ভোলা। তাকে মানে অনেক আঘাত করা হয়েছিল ছোটতে। কে মারছে? তার বাবাও মারছে, আমিও মারছি। তার ফ্যামিলিরা কিছু না হইতে বিচার দিছে আমার কাছে। কিছু না হইতে বিচার দেওয়ার পরে তার আমি অনেক আঘাত করতাম, এমন ভাবে আঘাত করতাম মানে আমার অনেক জিদ ছিল। পরে আঘাত করে করে এমনও সময় মানে তার সেলাই কাজ লাগা পড়ছে, সদর থেকে সেলাই করে করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো এটা কি বাচ্চার উপযুক্ত না তো পারতাম। আপনারা তাইলে? তারপরে আরেকবার এমন করে হারানো গেছে এই বুড়দা কোথায় জানি না, 7টার সময় না কটার সময় হারানো হয়েছে। পরে বুড়দার মানুষেরা নিয়ে আসছে রাত 1:30টার সময়, বোতল টুকাইতেছে। পরে পরে জিজ্ঞাসা, বাবু তোমার বাসা কোথায়? বাসা হাজিবাগ। তার মানে আমি বুঝতে পারছি যে 2-1বার হারাইছে, আপনি পাইছেনও, হ্যাঁ। কিন্তু লাস্টের বার যখন হারাইছে তখন আর পান নাই। তাহলে তো আপনারা যত্নবান ছিলেন না বাচ্চার প্রতি। এই বাচ্চার বয়স ছিল 8 বছরের মতো। ওর নাম কি? ইমন। ইমন। ডাক নাম হচ্ছে রুবেল, কিন্তু তাকে রুবেল ডাকা হয় নাই। এই কত বছর হলো হারাইছে? 8 বছর হয়েছে হারাইছে। হারাইছে, ওর বয়স কত? 8.5 বছরে হারানো হয়েছে। আরো 8 বছর আগে হারাইছে? হ্যাঁ। মানে 16 বছর বয়স হয়ে গেছে তার। বড় মেয়ে 2 মাসের গর্ভে ছিল। 2 মাসের গর্ভে ছিল। এই 2 মাসের গর্ভে থেকেই পরে আমার ছেলে। তার মানে এই ছেলের বয়স এখন 16 বছর, 16-17 বছর। জি। দেখেন এই যে এই ছেলেও হয়তো কোনো একদিন আপন ঠিকানা এসে তার মারে খুঁজবে, বাপেরে খুঁজবে কোনো একদিন হয়তো বা। এটা কোনো কথার সাথে এরা কারা? ওইটা মাস্ক, ওই আমার ছেলের সাথে যেটা হয়েছে আমার নন্দের ছেলে রিসান, আর ওই রিসানের ওই পাশেরটা হয়েছে। এত যে মারামারি করছেন, এগুলো কি ঠিক করছেন এত ছোট বাচ্চারে? তখন আমার এত মানে সেন্স ছিল না, এত কিছু আমি বুঝি নাই তখন। শোনেন, এটা আপনি শুধু না, আমি আপনাদেরকে একটা কথা বলি। এই যে বাচ্চার গায়ে হাত তোলার বিষয়টা, এই বাচ্চাদের গায়ে হাত তোলার বিষয়টা কখন ঘটে? যখন আসলে এক্সট্রিম করে ফেলে। এক্সট্রিম বলতে যেটা হয় যে আমরা অনেক অনেক ভিডিও দেখি না, যে বাচ্চাদের কাউন্সেলিং নিয়ে বাচ্চার গায়ে হাত তুলবেন না, বাচ্চাদের কিভাবে মানুষ করবেন, এত সুন্দর সুন্দর মোটা মোটা বই, তারপরে এইটা করা ওইটা করা। ভাই, আমিও তো 2 বাচ্চার বাপ, আমি একটা কথা বলি, দিস অ্যাকচুয়ালি নট ওয়ার্ক। এত গাইডেন্স, এত কিছু মেইনটেইন করে আসলে না বাচ্চাদের 24 আওয়ার্স মাথায় রাখা যায় না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষের সিচুয়েশন ডিফারেন্ট। তারপরেও কথা হচ্ছে কিছু কমন অ্যাপ্রোচ আছে। সেই কমন অ্যাপ্রোচের জায়গা থেকে কিছু কিছু বাবা-মা আছে, পান থেকে চুন খুঁজলেই মায়ের। বাপ দেখতাম ভয়ংকর, মানে একদম মানে থরথরায় কাঁপতেছে বাচ্চা। মাকে দেখলেই মানে হচ্ছে যে একটা আতঙ্ক। এই অ্যাপ্রোচগুলা খারাপ, ডেফিনিটলি খারাপ। অবশ্যই শাসন করতে হবে বাচ্চাদেরকে, কিন্তু শাসনের জায়গাটাও মাথায় রাখতে হবে যে এই শাসনটা কোথায় নিয়ে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট শাসন হলো যে ভয় দেখানো, কিন্তু ভয়ে ভেঙে না ফেলা। যে ওই যে আমি সেদিন এক ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম, সে বলছিল যে ছোটবেলা থেকে আমার মা আমাদেরকে বলতো যে আজকে তোর বাবা বাসায় আসুক, বাবাকে সব বলে দিব যে দুষ্টুমি করছি। কিন্তু মা কোনোদিনও বাবাকে বলতো না, আর বাবাকে বললেও বাবা কখনো আমাদের অ্যাকশন নিত না। ওই যে ভয়টা ছিল মারাত্মক ভয়, যে বাবাকে বললে না জানে কি হবে। সো ওই ভয়টা ইটস আ কাইন্ড অফ প্লাসিবো ইফেক্ট, এটা সারা জীবন ধরেই আছে এবং সে সারা জীবন ধরেই বাবাকে ভয় পেয়েছে। এই ভয়টুকু প্রয়োজন। এই ভয়টুকু হচ্ছে বিহেভিয়ারাল অ্যাটিটিউডের একটা সীমানা। কিন্তু বাপকে বলে দিল, বাপ আসার পরে যদি র্যান্ডমলি পিটানো শুরু করে এবং এটা যদি দেখা যায় 4-5 দিন করে ফেলছে, তাহলে ওই ছেলেমেয়ের ভয় ভেঙে যায় যে ঠিক আছে বাপ এতটুকু করবে, বেশি কিছু করবে না। তখন ও ওই ফাঁক ফোকর দিয়ে ওই যেটা করার কথা সেটা করে ফেলে। তো এই যে কথাগুলো বললাম না, এগুলো আসলে কাউকে অ্যাডভাইস দেয় না, নিজেকে নিজের মতো করে বলা। কিন্তু মানে এমন মার দিব বাচ্চাকে, তার জন্য তাকে আমাকে নিয়ে গিয়ে সেলাই করে নিয়ে আসতে হচ্ছে হাসপাতাল থেকে, তাহলে আমার মনে হয় যে বাপ মায়ের একটু সমস্যা আছে এবং সেই সমস্যার জায়গাটা ঠিক করা জরুরি। ঠিক না করে বাবা পৃথিবীতে সন্তান আনা উচিত না। আমি এমন মাকেও জানি যেই মা, অফকোর্স সে মা পেটে ধরেছে, আল্লাহ তাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করেছে বাবার চাইতে, সেটা সবই সত্য। কিন্তু রাগ উঠলে মানে বাচ্চার জান বের হয়ে যায় এরকম টর্চার করে, এটা করা উচিত না। অবশ্যই করা, দেখা গেল রাগ থেমে গেলে
এবং এমনও হয় যে সংসারের সমস্ত রাগ বাচ্চাদের উপর তুলে, হয়তো হাজবেন্ডের সাথে রাগারাগি হয়েছে বা অন্য কোনো প্রবলেম আছে, সে সময়টা এসে বাচ্চা পোক করছে, অথবা অফিসিয়াল কোনো একটা কাজ করছে ডেস্কটপে বসে বা ল্যাপটপে বসে, তখন বাচ্চা এসে বারবার পোক করছে। দেখা গেল সমস্ত অ্যাংরিনেস বা সমস্ত রাগ ওই মুহূর্তে সে তার বাচ্চার উপরে তোলে, এবং সেটা খুব ভয়াবহ। এবং ইন রিটার্নও কিন্তু এগুলা খুব ভয়াবহ। ভবিষ্যতে বাচ্চা আপনাকে যেটা রিটার্ন দিবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না, কারণ আপনার এই শৌর্য বীর্য ক্ষমতা চিরকাল তো একরকম থাকবে না। তো যাই হোক, আমার মনে হয় যে এই কথা প্রসঙ্গে অনেক কিছুই বলে ফেললাম, এবং বাচ্চাদের সাথে এমন আচরণ করা উচিত না। আপনি এখন মনে করেন না যে আপনার ছেলেটার সাথে আপনার এই আচরণগুলো করা ঠিক হয় নাই? হ্যাঁ, এখন বুঝতে পারতেছি, তখন তো এতটা বয়স ছিল না, তখন বুঝতে পারি না। আমার বাবুর কথা মনে পড়ছে। বাবুকে তার বাবা খুব মারতো, এপিসোড নাম্বার জানি না, এবং এই বাবু মাইরের ভয়ে বাড়ি থেকে পালাই গেছিল। সেই বাবু অবশ্য নারায়ণগঞ্জে ফিরেও গেছিল, বাপের কাছে আসছে, কিন্তু থাকতে পারে না। এখন জানি না বাপের সাথে মায়ের সাথে কি সম্পর্ক। সো অতিরিক্ত শাসন ভালো না, এটা করা যাবে না। সন্তান আমাদের, এটা ঠিক, কিন্তু সন্তান তো আল্লাহর পক্ষ থেকে আমানত। তাকে আপনি গাইডই করতে পারেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, সে আপনার মনের মতো নাও হইতে পারে। ঠিক আছে? কাকে খুঁজবো আমরা আজকে? ওনার পরিবারকে খুঁজবো নাকি ওনার সন্তানকে খুঁজবো? তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। শোনেন রোজিনা, আপনার যে ঠিকানা, সেই ঠিকানায় হয়তো আপনার পরিবারকে বের করা সম্ভব হবে ইনশাল্লাহ। কারণ আপনার সবই মনে আছে, গালাগাঁও, ফুলপুর, তারাকান্দা। আপনার বাবাকে দেখলে চিনবেন, মাকে দেখলে চিনবেন? আমি চিনবো নাকি তাও আমি সঠিক বলতে পারবো না। আমি তখন আগের চেহারা আছে নাকি চেহারা চেঞ্জ হয়ে গেছে আমি বলতে পারবো না। আপনার ছেলেটার নাম কি বললেন? ইমন, ডাকনাম। জি। এই ইমনকেও আমরা খুঁজছি এই ভিডিওর মধ্যে দিয়ে। এক ভিডিওতে আমরা দুইজনকে খুঁজতেছি। ইমন যদি দেখে থাকে, বা ইমন যদি কারো পরিচিত হয়ে থাকে, কাছাকাছি থেকে থাকে, এই ইমনের পরিবার যদি সম্ভব হয়, আল্লাহ এই ভিডিওর মাধ্যমে দুজনকেই মিলিয়ে দিলেন। আর উনি খুবই অসহায়, ৪-৫ হাজার টাকা মানুষের কাছে কাজ করে পায়, খুবই অসহায় নিদারুণ পরিবার। হ্যাঁ, আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করি যাতে করে পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। রোজিনা, ঠিক আছে, আমরা চেষ্টা করি। তাওয়াক্কাল তো আল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।